কালকের ম্যাচ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে। মিশরকে হারানো হলো না মিশর হেরে গেল? আর্জেন্টিনা কি তার যোগ্যতা অনুসারে ম্যাচ জিতেছে, নাকি আর্জেন্টিনাকে ফিফা করুণা করেছে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়গুলো এখন আলোচনায় আসছে, যদিও আন্তর্জাতিক গণমাধ্যম, স্পোর্টস গণমাধ্যম কিংবা বাংলাদেশের কোনো খেলোয়াড়রা এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করছে না, যারা খেলা বোঝে। কিন্তু আমরা নিজেরা অনেকগুলো বিতর্ক সৃষ্টি করছি। তো আজকে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে একদম ভিডিও থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব যে আসলে কি ঘটেছিল, আমাদের ভুলটা কোথায়, একটু বলার জন্য। প্রথমেই বলছি যে মিশরের পরাজয় বা হেরে যাওয়া আমাকে খুব আহত করেছে, কারণ কালকে লাইভে আমি আপনাদের বলেছি যে আমি কালকে রাত 10টা 9:30 যে লাইভটি করেছি সেখানে আমি বলেছি আমি মিশরকে সমর্থন করছি, কিন্তু মিশরের হেরে যাওয়াটা আসলে খুব ব্যথা লেগেছে। আসেন আমরা কয়েকটা ফুটেজ থেকে আগে আপনাদেরকে খেলাতে আমরা সরাসরি কানেক্ট করার চেষ্টা করি। যে প্রথম বিতর্কটি তৈরি হয়েছিল যে মিশরের যে খেলোয়াড় সালেহ, তাকে ফাউল করা হলো ডিবক্সের ভেতরে, এইটাকে কেন প্লান্টিক দেওয়া হলো না, তাই তো? একদম ফুটেজ ধরে ধরে আমরা একটু বিশ্লেষণ করব। আমার এক দর্শক আবির আজকে অনেকগুলো কমেন্ট করেছেন। ভাই দিনাজপুর জেলার খানসামা থানা 6 নং কি ভাই চলে গেল, গোয়াইহিদি ইউনিয়ন থেকে শুনতেছি। জি আবির ভাই, ভালো থাকবেন। তো আমি আপনাদেরকে প্রথম যে ভিডিওটি দেখাবো সেই ভিডিওটি মিশরের যিনি অধিনায়ক এবং সুপারস্টার সালেহ, তাকে আলভারেজ ফাউল করেছে কি করেনি। আসেন ফুটেজটাকে আমরা একবার দেখি। ফুটেজটিকে আপনারা দেখেছেন, আবার দেখেন, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন সালের ডিভক্সে ঢুকছে, আলভারেজ তাকে বাধা দিচ্ছে, কিন্তু বৈধভাবে বাধা দিচ্ছে। খেয়াল করবেন, মানে ফুটবলের ভাষা বা নিয়ম অনুসারে আলভারেজ তার কোনো শরীরে টাচ করছে না, সরাসরি বলটাকে প্রেস করে নিয়ে গেছে। আপনারা দেখছেন স্ক্রিনে সরাসরি বলটা আলভারেজ তার পা থেকে নিয়ে গেছে, তার মানে বলটা আর সালের পায়ে নেই। দেখেন এই যে পায়ের ফাঁক দিয়ে বলটা বেরিয়ে গেছে। যখন বলটা বেরিয়ে গেছে, দুই প্লেয়ারের ঠিক মাথার থুতনিটা, মাথার সামনের অংশটা একই জায়গায় আটকে গেছে। দেখেন বলটা কিন্তু সালের গ্রিপের বাইরে চলে গেছে। এই যে আবার দেখেন, এই আলভারেজ যখন পাল্টা মানে বলটা বের করে দিল সালের পায়ের মাঝখান দিয়ে, তিনি মুভ করবেন, ঠিক সালেও তার শরীরের ভারসাম্য রাখতে পারেনি, কারণ সে দূর থেকে বলটা টেনে আনার পর একটা জায়গা যখন বাধার মুখে পড়বে তখন তার গতি স্পিড তাকে বিট্রে করবে, স্বাভাবিক, এবং তার পাটা সামনে গিয়ে মাটিতে আটকে যায় এবং আলভারেজের পাটা তার মাটির সাথে একসাথে আটকায়। তারপর সালে পড়ে যায় আর আলভারেজ বলটাকে সেখান থেকে নিয়ে বের হয়ে যায়। আবার দেখেন, আমি এটাকে আপনাদের আরেকটা অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝবেন। আবার দেখেন সালে ঢুকছে, তাকে বলে বাধা দিচ্ছে, মানে সামনে দাঁড়ালো আর্জেন্টাইন খেলোয়াড়, এই যে ডাইরেক্ট বলটা পায়ে লাগালো। যদি বলটা আলভারেজ তার পায়ে টাচ করতে না পারত আর বলটা যদি সালের পায়ে থাকতো, তাহলে এই বাধাটার জন্য ফাউল বা প্লান্টি আসতে পারত। অর্থাৎ নিয়ম অনুসারে, ফুটবলের যে নিয়ম, সেই নিয়ম বলছে যে বল খেলোয়াড়ের দখলে থাকতে, অর্থাৎ অপোজিট খেলোয়াড়ের দখলে থাকার পর যদি অন্য পক্ষের খেলোয়াড় তার শরীরে অবৈধভাবে আঘাত করে, এটা হলো ফিফার ভাষা। কিন্তু বলটা চলে গেল আর্জেন্টিন খেলোয়াড়ের দখলে। আবার দেখেন, এই যে সে পায়ের মাঝখান দিয়ে বলটা বের করে ফেললো, বলটা আর মিশরের দখলে নেই। তারপর দুজনের ঠিক পায়ের থুতনিটাই দেখেন, একদম পায়ের মাথাটা দুজনের টক্কর লাগলো, এই হালকা আঘাতে সালাহ পড়ে গেল। অনেক সময় এখান থেকে প্ল্যান্টিক নেওয়ার জন্য অভিনয় করে, অনেক সময় রিয়েল হয়, দুটোই হয়।
দেখেন এই যে, কিন্তু বলটা তার পক্ষে। এবার আসেন আমরা মার্টিনেজের ফাউলটাকে ধরি, যেটার জন্য গোলটা বাতিল করা হলো মিশরের। ভালো করে দেখেন, বলটা ছিল লিসান্ড্রো মার্টিনেজের দখলে, বলটা কিন্তু নিতে পারেনি মিশর, তার পায়ে ছিল বলটা। আবারও দেখেন, এই যে তার পায়ে বলটা, তাকে পেছন থেকে জার্সি টেনে ধরলো এবং পুশ করে মাটিতে ফেলে দিল। আবার দেখেন, হাতটা দেখেন ভালো করে, পেছন থেকে তার জার্সি টেনে ধরা হলো এবং একটা পেছনে পুশ করলো, চাপ দিল, সে মাটিতে পড়ে গেল, কিন্তু বলটা ছিল লিসান্ড্রো মার্টিনেজের দখলে। এই বলটা কিন্তু তারা নিতে পারে না। যদি বলটা মিশরের কোনো খেলোয়াড়ের পায়ে চলে যেত, এটাকে ওই সময় হয়তো শনাক্ত করা হতো না। আবার দেখেন, এই যে পড়ে গেল। আমরা এটাকে বড় ফ্রেমে আবার দেখি, এটা ফাউল মনে হয় নাই, মানে এটা গোল হয়েছিল। এখানে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো রেফারি কিন্তু, আমরা রেফারিকে নিয়ে অনেক প্রশ্ন করছি। গত বিশ্বকাপে আর্জেন্টিনা যাদের সাথে বিজয় লাভ করেছিল, ফ্রান্স, এবং এটা নিয়ে অনেক হইচই হলো। কালকের ম্যাচে আমি যতটুকু জানি, কালকে মিশর এবং আর্জেন্টিনার ম্যাচে 5 জন রেফারি, অর্থাৎ মাঠের রেফারি, 2 সাইডে লাইন্সম্যান বা আমরা যেটাকে সাইড রেফারি বলি, ভিআর, যেটা ক্যামেরার ধারণ করা ফুটেজকে ভিআর এর মাধ্যমে নির্ণয় করা হয়, সেখানে যে 5 জন রেফারি ছিল, 5 জনই ফ্রান্সের ছিল। এবং খেলার শুরুতে আর্জেন্টিনার দল না হোক, অফিসিয়ালরা এটা বলছিল যে আর্জেন্টিনার চিরশত্রু বা আর্জেন্টিনার অপোনেন্ট বা আর্জেন্টিনাকে ম্যাচ থেকে আউট করার যে চেষ্টাগুলো করে, তাদের মধ্যে অন্যতম একটি দেশ ফ্রান্স। কিন্তু ফ্রান্সের 5 জনকে কেন রেফারি দেওয়া হলো? তার মানে ফ্রান্স গতবার কিন্তু হেরেছে আর্জেন্টিনার কাছে, আবার এবারও ফ্রান্স আর্জেন্টিনার সামনে মুখোমুখি হতে ভয় পায়। তো তাদের জন্য শক্ত প্রতিপক্ষ আর্জেন্টিনা, আর দুর্বল প্রতিপক্ষ মিশর হতে পারে। তো ফ্রান্সের 5 জন রেফারি কালকে ছিল মিশর আর্জেন্টিনা খেলায়। একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হলো, রেফারি কিন্তু লিসান্ড্রো মার্টিনেজের ফাউলটা প্রথমে দেয়নি। আপনারা দেখেছেন, যখন সেখান থেকে বল নিয়ে বেরিয়ে গেল মিশরের খেলোয়াড়, দুর্দান্ত কাটিয়ে, অসাধারণভাবে কাটিয়ে সে ডিবক্স এরিয়া নিয়ে পাস দিয়ে একটি গোল আদায় করে নিল। তখনও কিন্তু ওই প্লেয়ার লিসান্ড্রো মার্টিনেজ মাটিতে পড়েছিল এবং সেখানে 3-4 জন প্লেয়ার ফাউলের আবেদন করে দাঁড়িয়েছিল। শুধু কাউন্টার অ্যাটাক মোকাবেলায় আর্জেন্টিনার 3 জন প্লেয়ার ওই প্লেয়ারকে ফেস করছিল, যেহেতু রেফারি বাসে দিচ্ছিল না। সেই সময়টা কোনো বল আর্জেন্টিনার পায়ে লাগেনি। এটাও একটা ফিফার নিয়ম অনুসারে, যে বলটাকে যদি আর্জেন্টিনা প্রেস করে নিয়ে নিত, আবার আর্জেন্টিনার কাছ থেকে নিয়ে যেত মিশর, তাহলে এই ফাউলটা বাতিল হয়ে যেত। যেহেতু আর্জেন্টিনা বলটাকে আর নিতে পারেনি তাদের দখলে, এককভাবে ওরাই নিয়ে গেছে, মানে মিশর টেনে নিয়ে গোলটা দিয়ে দিয়েছে। আর লিসান্ড্রো মার্টিনেজের ফাউলটাকে যখন ভিআর পদ্ধতিতে, অর্থাৎ মিশর গোলটা উদযাপন যখন করছিল, তখন অপোজিট থেকে আর্জেন্টিনা ওই যে মার্টিনেজকে ফাউল করা হলো, এটার আবেদন করে কিন্তু আর দাঁড়িয়েছিল। এবং মেসি, অধিনায়ক মেসি, যখন রেফারিকে বলল, তখন মানে রেফারি কিন্তু ভিআরে চলে গেল। রেফারি সরাসরি সিদ্ধান্ত দেয়নি যে রেফারিকে আমরা বলবো, ভিআরে এই ফুটেজটাকে বারবার চেক করা হলো এবং চেক করার পর পুরো টিম, অর্থাৎ রেফারির যে টিম, একজন না, পুরো ফ্রান্সের টিম, মনে করেন 5 জনই তো ফ্রান্সের, তারা দেখলো যে এখানে যদি কোনো কারণে ফাউল না দেওয়া হয়, এটা আরো বড় বিতর্ক ছড়াবে। কারণ একজন প্লেয়ারের পায়ে বল, তাকে টেনে ধরা হলো গেঞ্জি, তাকে পুশ করে ফেলে দেওয়া হলো, ক্লিয়ার দেখা যাচ্ছে, বাধ্য এটা দিল। আসেন এবার আমরা মেসির গোলটা নিয়ে একটু কথা বলি। আপনাদেরকে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন। আমরা আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখি ফুটেজটা। আমরা দুটো অ্যাঙ্গেলে দেখি, দুটোই উপরে লিসান্ড্রো মার্টিনেজ, নিচে হলো সালার। দুটোকে আবার দেখেন আপনারা। আসেন, এখানে আসলে দুটো বিষয় আবার আসতে হবে আলোচনা। একটা হলো, মুসলিম দেশগুলোর সাথে ফিফা অন্যায় আচরণ আজকে নতুন না করে,
এটাতে কেউ দ্বিমত নেই। তবে কালকের ম্যাচটি নিয়ে যদি সমালোচনা করতে হয়, আমরা করতে পারি যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করতে পারি। দ্বিতীয় গোলটা যে বাতিল হলো, রেফারি ভিআরের মাধ্যমে বাতিল করলো। এখানে রেফারির আমি কোনো পক্ষপাতিত্ব দেখছি না, কারণ রেফারি কিন্তু ভিআর না, ভিআর থার্ড আম্পায়ার, কম্পিউটারের মধ্যে থার্ড আম্পায়ার। সে কিন্তু প্রথমে ফাউল দেয়নি, কারণ তার চোখ এড়িয়ে গেছে, পরে এটা ভিআর দিচ্ছে। এটা আমাদের মাঠের রেফারি দেয় নাই, 1 নাম্বার। 2 নম্বর কথা হলো যে আর্জেন্টিনা যে ফাউল প্লান্টিকটা পেল, মেসি গোল দিতে পারলো না, এরপর পুরো খেলাটা মেসির উপর চেপে বসে এবং পুরো দায়টা মেসির ঘাড়ে চলে আসে। একজন গ্রেটেস্ট প্লেয়ার, একজন বিশ্ব তারকা, সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়, তিনি তার বিদায়টা নেবেন দলের পরাজয়ের সাক্ষী হয়ে বা দলের পরাজয়ের প্রধান ব্যক্তি হয়ে। বিষয়টা ওখানে গিয়ে থেমে গিয়েছিল। অর্থাৎ মেসির প্ল্যান্টি মিসটা সারা জীবন মেসিকে কুকড়ে কুকড়ে খেত, কারণ তার দলটা কালকে মিশরের মতো একটি দলের সাথে হেরে বিদায় নিচ্ছিল, আর সেই ম্যাচে মেসি মাঠে ছিল এবং মেসি তার গোল মিস করেছে। এই শব্দটি মেসিকে সারা জীবন পড়াতো, এবং মেসি তো এবার বিদায় নিবে কনফার্ম, বোঝাই যাচ্ছে। দেখেন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে মিশরের বেশ কিছু দোষ ছিল। মিশর প্রায় 90 মিনিট খেলাটা ধরে রাখলো, যদিও বল পাসিং বা বল দখল আর্জেন্টিনার বেশি ছিল, কিন্তু আর্জেন্টিনা মেসিকে পুরো গ্রিপে আটকে রেখেছিল। মিশর, তারা জানে যে এই প্লেয়ারটা খুব ডেঞ্জারাস, তাকে চান্স দিলেই সে জাল বলে ঢুকাবে, তাই তাকে পুরোপুরি বোতলবন্দি করে ফেললো। কিন্তু দুঃখজনক হলেও আর্জেন্টিনার বাকি স্ট্রাইকাররা, বাকি খেলোয়াড়রা একের পর এক মিস করলো। মেসি তাদেরকে বল তৈরি করে দিচ্ছে, তারা মিস করছে। তারা মেসিকে ভালোভাবে পাস দিতে পারছে না। মেসি যে 1, 2, 3rd পজিশনের টাচগুলোতে খেলে, দেখা যায় মেসি একটা বল দিয়ে ডিবক্সে ঢুকে যায়, 3-4 জন প্লেয়ার টাচ করে আবার মেসিকে ফেরত দেয়। এই খেলাগুলো আর্জেন্টিনা মেসির সাথে খেলতে পারছে না, যেটা বার্সেলোনা খেলতে পারত। পাশাপাশি মেসিকে এমন ভাবে বোতলবন্দি করে মিশর, এটা তার খুবই অসাধারণ ডিফেন্স আমরা দেখলাম। মিশর সুযোগই দিচ্ছিল না, মেসি বেরিয়ে হতে পারছিল না। কিন্তু মাথায় রাখতে হবে, ব্যক্তিটার নাম মেসি। এই পৃথিবীর স্টিল এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোচরা, সবচেয়ে ভয়ঙ্কর ডিফেন্ডাররা মেসিকে আটকে রাখতে পারেনি এই পৃথিবীর। এবং সবাইকে ফাঁকি দিয়ে সে বিশ্ব তারকা, বিশ্ব সেরা, একবার না একাধিকবার সব মঞ্চে তার জয় আছে, বিশ্বকাপ মঞ্চে তার জয় আছে, এমন একজন ব্যক্তি মেসি। তো তাকে যদি আপনি 30 সেকেন্ডের জন্য ছেড়ে দেন, ভুল হবে। আসেন একটা গোল দেখি আমরা, এই গোলটা না দেখলে আসলে হবে না। Otro centro de Messi. Ahí está. Si la toca atrás puede ser, la tocó Messi. ¡Va! আপনারা গোলটা আবার দেখেন। Rebote. মেসি কোথায়? ডিবক্সের বাইরে। বলটা পাস দিল তার সতীর্থকে, Otro দেখেন centro de Messi. সে বলটাকে ব্যাক করে দিল সামনে। সে বলটা জালে ঢোকানোর স্কোপ পায়নি, কারণ তার মুভটা ছিল সামনে, ডিবক্স জালের উল্টো দিকে। সে এই উল্টো দিকে বলটাকে প্রেস করে দিল কাকে? আবার দেখেন, Ahí está. Si la toca Messi atrás que puede hilo. ser, la tocó Messi. মেসি ডিবক্সের বাইরে থেকে অনায়াসে চলে আসলো ডিবক্সের ভিতরে। অর্থাৎ দুটো টাচের পর 3 নম্বর টাচে মেসি বলটা জালে ঢোকান। বিষয়টা হলো যে এখানে মিশর যখন মেসি বলটা পাস দিল, মেসিকে ছেড়ে দিল, একটা প্লেয়ার মেসিকে আগলে রাখলো। আবার দেখেন আপনারা, Rebote. Otro centro de Messi. Ahí está. কিন্তু এরা বুঝে ওঠে নাই যে মেসি ব্যাক করতে পারে আবার। সে মাঠে আছে, এটা মনে রাখতে মনে রাখা খুব জরুরি ছিল মিশরের, যে সে মাঠে আছে। মেসি মাঠে থাকলে কি হতে পারে কালকে প্রমাণ পেয়েছেন আপনারা। আর্জেন্টিনার এবার যে দলটি খুব দুর্বল লাগছে, সব বড় তারকা কিন্তু দুর্বল লাগছে, তাদের ডিফেন্স খুবই উইক লাগছে, মাঝমাঠ নেই বললেই চলে। বল কাউন্টার অ্যাটাকে এক টানে গোল খেতে চলে যাচ্ছে, গোলে চলে যাচ্ছে। তারপরও আমরা এমিলিয়ানো মার্টিনেজকে এবার খুব বেশি ক্যারিশম্যাটিক অবস্থা দেখছি না। গত বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সে, এবার অনায়াসে সে 2টো ম্যাচে গোল খেলো ভালোভাবেই। মিশর 79 মিনিট 2 গোলে এগিয়ে থাকলো। মেসির পাস থেকে, আবারও দেখেন, মেসির পাস থেকে 79 মিনিটে
আর্জেন্টিনার ডিফেন্ডার রোমারো গোল দিয়ে দিল হেড দিয়ে। আর্জেন্টিনার এই একজনই প্লেয়ার যে হেড দিয়ে গোল দিতে পারে, আর কাউকে খুব একটা পড়বে না চোখে। গত ম্যাচে সে কেপ ভার্দের সাথে হেড দিয়ে গোল করেছে। এই প্লেয়ারটাকে ছাড় দিয়ে দিয়েছিল কে? মিশর। তাকে যখন সেভ করতে গেছে, জানে যে আর্জেন্টিনার এই একটা প্লেয়ার গোল দিতে পারে হেড দিয়ে ভালো, বাকিদের খাটো প্লেয়ার বলে সুবিধা করতে পারে না। মেসি অসাধারণ টাইমিং এ, আপনারা যে ভিডিওটা দেখছেন ভালো করে দেখবেন যে প্রায় 7-8টা প্লেয়ার খুব প্যারালালি দাঁড়ানো ছিল, সেখান থেকে বলটাকে জাস্ট তুলে ওর মাথা একদম মাথায় নিয়ে ফেলে দিল। পৃথিবীতে এ জাতীয় বল তৈরি করা অ্যাসিস্ট নজির খুব কম প্লেয়ারের আছে। একদম বলটাকে তুলে নিয়ে রোমারিওর মাথায় দিল, রোমারিও শুধু জাস্ট টাচ করে ঢুকাই দিল, এবং সে যেহেতু অভিজ্ঞ হেডার, সে গোলকির সাইড দিয়ে ঢোকালো। কারণ ম্যাচের শুরুতে আর্জেন্টিনা অনেকগুলো সহজ সুযোগ মিস করেছে, প্ল্যান্টিং মিস করেছে, সহজ সুযোগ মিস করেছে, কারণ মিশরের গোলকিরা ছিল অসাধারণ। এই প্রথম গোলটা খেলাকে মুভ করে 79 মিনিটে। 83 মিনিটে মেসি যে গোলটা করে, আপনারা খুব ভালো করে মার্ক করবেন, সামনে এবং ডি বক্সের মানে গোলকি পর্যন্ত এমন ভাবে মিশর বাউন্ডারি তৈরি করে যে বলটা কোনো সোজা স্পেলে মেসি মেরে ঢুকাতে পারবে না। বলটাকে সে কার্ভ করে ব্যাকা করে অনেকটা ইউর মতো করে সে জালে দিয়েছে। এটা মেসি ছাড়া খুব অসম্ভব অন্য প্লেয়ারের জন্য। একটা বল তো সোজা মুভ করবে, সে তার এই পাশে ধরেন তার সব পাশে প্লেয়ার, সেই প্লেয়ার গুলোকে সে মুভ করালো কিভাবে? বলটাকে সে এরকম কার্ভ করে নেটে ঢুকালো। আর শেষ আমাদের লাউতারো মার্টিনেজের বলটা পাস পেল, ফার্নান্দেজ অসাধারণ ফিনিশিং করছে। পুরো ম্যাচে ফার্নান্দেজকে আমার মনে হয়েছে যে গাদার মতো খাটতেছে, কিন্তু কোনো সফল অ্যাটাক করেনি। যে ফার্নান্দেজ এবং আলভারেজ গত বিশ্বকাপ জয়ের অন্যতম কি বলবো ফাইটার ছিল, তরুণ উদীয়মান খেলোয়াড়দের মধ্যে তারা পুরস্কারও পেল। এবার বিশ্বকাপে এই দুজনকে শুধু দৌড়তে দেখছি, আলভারেজকে তো খুঁজেই পাচ্ছি না। তো ফিনিশিংটা এইভাবে হলো। আসুন এখন মিশর এবং আর্জেন্টিনার এই খেলা বিতর্ক কারা ছড়াচ্ছে। আর যে এবার মিশর তাদের একজন খেলোয়াড় বললো যে তাদের সাথে জুলুম করা হয়েছে। একটা দল ভালো খেলছে, গোলটাও তারা দেখেছে, প্রথম রেফারির বাঁশি বাজেনি, সবকিছু মিলে প্রশ্ন উঠবে। এই গোলটা আসলে আর্জেন্টিনার জয়টাকে কিছুটা ম্লান করেছে, মানতেই হবে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, যদি সেই গোলটাকে ধরা হতো তারপরও মিশর জিতে যায় না, অর্থাৎ 3-3 সমতায় আসে দল। মিশরকে মনে রাখতে হবে মেসিরা যে 3টা গোল দিয়েছে সেই 3টা গোল নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। তাদের একটা গোল হয়নি, ধরে নেন মেসির প্ল্যান্টিকের গোলটা হয়ে গেছে, তখন কি করতেন আপনারা? মেসি তো নর্মালি মিস করার প্লেয়ার না। এই বিশ্বকাপে 2টো প্ল্যান্টি মিস করেছে মেসি। হতে পারে বড় ম্যাচে বড় তারকারা অনেক চাপ নেয়, কারণ এককভাবে তার উপর সব চাপ থাকে। সে জানে আমি গোল না দিলে দল জিততে পারবে না খুব একটা, কারণ দলটাকে সে টেনে নিচ্ছে। ইকুয়েশনে আসেন, মিশরের যে গোলটা বাতিল হলো, ধরলাম সেই গোলটা বাতিল হলো না, গোলটা টিকে গেল, তাহলে মেসির প্ল্যান্টিটা টিকে গেলে তো সমতা, নাকি মেসিরা এগিয়ে থাকে। ধরে নেন মেসিদের 3টা গোল, এই 3টা গোল কোনটা প্ল্যান্টিকের গোল না, কোনটা রেফারি সুযোগ করে মেসিদেরকে এগিয়ে দিয়েছে না। তারা 79 মিনিট থেকে 93 মিনিটের মধ্যে 3টা গোল আদায় করে নিল। এটা কি মিশরের দুর্বলতা নয়? 100% মিশরের দুর্বলতা। যে ডিফেন্সটা প্রায় 80 মিনিট কন্ট্রোলে রাখলো, সেই ডিফেন্সটা হঠাৎ করে ভেঙে গেল প্রথম গোলটার পরে। কারণ তাদের একটা গোল লিড ছিল, তারা অ্যাটাক গেছে, কাউন্টার অ্যাটাক কিন্তু সেভ করতে পারেনি। নাম্বার 2, মেসিকে তারা শেষের দিকে ছাড় দিছে, প্রথম দিকে আটকে রেখে ছাড় দেওয়ার ফলটা তারা পেয়েছে। মেসি যখন নিজে গোল দিতে না পারে তখন দুর্দান্ত অ্যাসিস্ট করে, মনে রাখবেন অ্যাসিস্টের জন্য সে বিখ্যাত, সেই অ্যাসিস্ট করে গোল আদায় করে নিল। এখন প্রশ্ন হলো, আপনি যদি বলেন যে এই খেলাটা হারানো হয়েছে, আমি বলবো না এটা হারানো হয়েছে, কারণ মিশর যে 3টা গোল খেয়েছে এই 3টা গোল তাদের ব্যর্থতায় খাইছে। আর তারা 3টা গোল দিচ্ছে, একটা গোল বাতিল হয়েছে। ওই গোলটা বাতিল না হলে মিশর যেত না, খেলা আরো হয়তো 30 মিনিট পর্যন্ত চলতো। সেই 30 মিনিটে ফলাফল হতো তোমার ট্রাইব্রেকারের ফলাফল হতো, এই তো। কিন্তু
যে দলটি লাস্ট 10-15 মিনিটের মধ্যে 3টা গোল দিতে পারে এবং যারা এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 এবং যারা গতবার বিশ্বকাপ জয়ী, তাদেরকে শেষ দিকে এসে মিশন একটু ভুল করে ফেলছে তাদের সাথে। এটা হলো আমার খেলার হিসেব যা বলছে। তবে মুসলিম দেশগুলোর সাথে ফিফার আচরণ সবসময় পক্ষপাতিত্বের মধ্যে থাকে, এটা কিন্তু মিথ্যা নয়। আমি দোয়া করি মিশরের ভাইদের জন্য, আগামীতে তারা ভালো করবে এবং আমাদের এখন একটা দল টিকে আছে মরক্কো, আমাদের সাপোর্ট থাকবে মরক্কোর জন্য। আল্লাহ হাফেজ।